হরে কৃষ্ণ। শ্রীলা প্রভুপাদের জীবনী পাঠের পঞ্চম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। পূর্ববর্তী পাঠগুলি শোনার জন্য শ্রীলা প্রভুপাদ নামক প্লেলিস্টটি চেক করতে পারেন। প্রভুপাদ আমেরিকায় এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের বাণী প্রচার করার জন্য। প্রথম থেকেই সেই সুযোগ তিনি পেয়েছিলেন। আগরওয়ালদের বসবার ঘরের ঘরোয়া বৈঠকে, বাটলারের লায়ন্স ক্লাবে, ডক্টর নরম্যান ব্রাউনের সংস্কৃত ক্লাসে, ডক্টর মিশ্রের যোগ সোসাইটিতে, সর্বত্রই তিনি ভগবানের বাণী প্রচার করে যাচ্ছিলেন। কিন্তু সেই সমস্ত সভায় লোকেরা কেবল একবার মাত্র তার কথা শুনতে পাচ্ছিল। তাই সেই ধরনের সভায় বক্তৃতা দিতে তিনি তেমন উৎসাহী ছিলেন না। সেই জন্যই তিনি নিউ ইয়র্কে একটি মন্দির প্রতিষ্ঠা করার জন্য অধীর হয়ে উঠেছিলেন। তিনি চেয়েছিলেন এমন একটি জায়গা যেখানে উৎসাহী জনগণ নিয়মিতভাবে পারমার্থিক অনুষ্ঠানগুলিতে যোগ দিতে পারবে, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারবে, ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারবে এবং তার শ্রীমুখ নিঃসৃত শ্রীমদ্ ভগবদ্ গীতা ও শ্রীমদ্ ভগবতের বাণী শ্রবণ করতে পারবে। যোগ স্টুডিও থেকে নিচের তলায় একটি ছোট অফিসে এসে প্রভুপাদ যা খুঁজছিলেন তাই পেলেন তার একটি নিজস্ব স্থান। কিন্তু সেটিকে কোনো মতেই একটি মন্দির বলা চলে না। দরজার গায়ে তার নাম লেখা ফলক ছিল, যাতে তার দর্শনার্থীরা সহজেই তাকে খুঁজে পেতে পারে। কিন্তু কে সেখানে আসবে? সাধারণত মন্দিরের সৌন্দর্য এবং ঐশ্বর্যে আকৃষ্ট হয়ে মানুষ শ্রীকৃষ্ণের কাছে আসে। কিন্তু ৩০৭ নম্বর ঘরটি ছিল ঠিক তার বিপরীত। তা ছিল যেন দারিদ্র্যের প্রতিমূর্তি। এমনকি পারমার্থিক বিষয়ে উৎসাহী মানুষও রেলগাড়ির বগির মতো সংকীর্ণ এই ঘরের কার্পেটবিহীন মেঝেতে বসতে অসুবিধা বোধ করত। ডক্টর মিশ্রের একজন ছাত্র প্রভুপাদকে একটি টেপ রেকর্ডার দিয়েছিল। প্রভুপাদ করতাল বাজিয়ে নির্জনে গাওয়া কতগুলি ভজন এবং একটি দীর্ঘ দার্শনিক রচনা তাতে রেকর্ড করেছিলেন। সেটি ছিল গীতোপনিষদের ভূমিকা। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাকে বলেছিলেন, কেউ যদি নাও শোনে তবুও ঘরের চার দেওয়ালকে শোনাবার জন্য কীর্তন করো। এখন ভগবানের কৃপা একটি নতুন পরিবেশে তিনি তার বাণী প্রচার করার সুযোগ পেয়েছেন। তাই তিনি ঠিক করেছিলেন যে প্রতি সপ্তাহে ৩ দিন, সোম, বুধ এবং শুক্রবার সন্ধ্যায় যেই আসুক তার কাছে তিনি ভগবানের বাণী প্রচার করবেন। ডক্টর মিশ্রের যোগ স্টুডিওতে যারা তার সঙ্গে পরিচিত হয়েছিল বা যারা তার কথা শুনেছিল, প্রধানত তারাই তার প্রথম শ্রোতা হলো। সেই ঘরটি সুসজ্জিত না হলেও এই সমাবেশগুলি তার হৃদয়ে নতুন উদ্দীপনা সঞ্চার করল। লোয়ার ইস্ট সাইডে ৬৪ নম্বর ইস্ট 7th স্ট্রিটে প্যারাডক্স নামে একটি রেস্টুরেন্ট ছিল, যেখানে জর্জেস ওসার দর্শন নিয়ে আলোচনা হতো এবং পরম আয়ুর্বেদিক নিরামিষ খাদ্য পরিবেশন করা হতো। সেই রেস্টুরেন্টটি ছিল মাটির নিচে, আর মোমবাতির আলোয় আলোকিত সেই ঘরটির চারিদিকে ছোট ছোট অনেক খাবার টেবিল পাতা ছিল। সেখানে খাবার ছিল সস্তা এবং তার সুনাম ছিল প্রচুর। সেখানে চা পরিবেশন করা হতো বিনামূল্যে। প্যারাডক্স কেবল একটি রেস্টুরেন্টই ছিল না, তা ছিল সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক অনুপ্রেরণার কেন্দ্রস্থল। তা ছিল একটি মজলিসের জায়গা, যা ১৯২০ সালের প্যারিস বা গ্রিনউইচ গ্রামের ক্যাফেগুলির কথা মনে পড়িয়ে দিত। প্যারাডক্সে যে কোনো লোক কোনো কিছু না কিনে সারাদিন কাটাতে পারত। তাতে কেউ কোনো অভিযোগ করত না। প্যারাডক্সে যারা আসতো তারা ছিল প্রাচ্য দর্শনে উৎসাহী অতীন্দ্রিয়বাদী। শহরের সম্ভ্রান্ত এলাকায় ডক্টর মিশ্রের আশ্রমে নতুন স্বামীজির আগমনের কথা যখন প্যারাডক্সে পৌঁছল, তখন সে খবর খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ল। হার্ভে কোহেন এবং বিল এপস্টাইন ছিল পরস্পরের বন্ধু। হার্ভে ছিল স্বাধীন চিত্রশিল্পী, আর বিল প্যারাডক্সে কাজ করত। ডক্টর মিশ্রের যোগ স্টুডিওতে প্রভুপাদের কাছে কয়েকবার যাতায়াতের পর হার্ভে প্যারাডক্সে এসে বিল এবং তার অন্যান্য বন্ধুদের কাছে সেই নতুন স্বামীজির সমস্ত বৃত্তান্ত শুনিয়েছিল। বিল এপস্টাইন ছিল রবার্ট নেলসনের ঠিক বিপরীত। সে ছিল একজন তেজস্বী, কল্পনাপ্রবণ যুবক। তার মাথা ভর্তি লম্বা কোঁকড়ানো চুল আর মুখ ভর্তি দাড়ি ছিল। সে ছিল সুদর্শন এবং প্রাণবন্ত। শহরে সব রকম আধ্যাত্মিক সংবাদগুলি সে প্যারাডক্স রেস্টুরেন্টে সকলের কাছে জানাতো। নতুন স্বামীজির সম্বন্ধে উৎসাহিত হওয়ার পর রেস্টুরেন্টে স্বামীজির সম্পর্কে আলোচনাটি তার চেষ্টায় একটি বিশেষ বিষয়বস্তুতে পরিণত হয়েছিল।
যে নতুন গোষ্ঠী অভ্যাগতরা প্যারাডক্স থেকে আসতো তারা অল্প বয়সী এবং প্রগতিশীল হিপি সম্প্রদায়ভুক্ত। সেই সম্ভ্রান্ত এলাকার বয়স্ক সংরক্ষণশীল যে সমস্ত মানুষ প্রভুপাদের অনুষ্ঠানে আসতেন তারা ছিলেন তাদের ঠিক উল্টো। তখনকার দিনে লম্বা চুল এবং দাড়িওয়ালা পুরুষ সচরাচর দেখা যেত না, এবং এই ধরনের সব ছেলে যখন স্বামীজির ওয়েস্ট সাইডে সভায় আসতে শুরু করলো তখন দেখে কিছু বয়স্ক মানুষ বেশ শঙ্কিত হয়ে পড়লেন। সেই কথা তাদের একজন এইভাবে প্রকাশ করেছেন: স্বামী ভক্তিবেদান্ত অন্য এক ধরনের লোকেদের আনতে শুরু করলেন। তিনি বাউরি অথবা কোনো বস্তি অঞ্চল থেকে তাদের তুলে আনতেন বলে আমার মনে হতো। তারা অদ্ভুত ধরনের টুপি পরে আর ধূসর বর্ণের কম্বল গায়ে দিয়ে সেখানে যাতায়াত করত, এবং তাদের দেখে আমি চমকে উঠতাম। ডেভিড অ্যালেন ছিল 21 বছর বয়স্ক অনুসন্ধিৎসু যুবক। সে প্যাপাডক্স থেকে এসেছিল। নানা মাদক দ্রব্য নিয়ে তখন আমেরিকা যুবক সম্প্রদায়ের মধ্যে পরীক্ষা নিরীক্ষা চলছে। সেই কথা জানতে পেরে সে তখন আশায় আশায় সবে নিউ ইয়র্ক শহরে এসে উপস্থিত হয়েছিল। প্রভুপাদের সভায় বয়স্ক মানুষদের দলটিকে দেখে সে বলতো, ওয়েস্ট সাইড অঞ্চলের অনর্থক ব্যস্তবাগিস এক বুড়োর দল এই স্বামীর ভাষণ শুনতে এসেছে। ডেভিড: তখন আমরা হিপি নামে পরিচিত হইনি, কিন্তু তার প্রতি প্রথম দিকে যারা আকৃষ্ট হয়েছিল তাদের কাছে আমাদের দলটিকে খুব অদ্ভুত বলে মনে হতো। এই নবাগত দলটির সঙ্গে তারা ঠিক যেন নিজেদের খাপ খাওয়াতে পারছিলেন না। আমার মনে হয় তখনও পর্যন্ত প্রবীণেরাই ভারত থেকে আসা গুরুদেব অনুগামী হতেন, আর কখনো কখনো বা দেখা যেত ধনী বিধবাদের টাকাই তাদের রোজগারের পথ। কিন্তু স্বামীজি সরাসরি অল্প বয়সী গরিব যুবকদের দিকে ঝুঁকলেন। তারপরে যা ঘটল তা হচ্ছে, বিল এপস্টাইন প্রভৃতি লোকেরা বলাবলি করতে লাগলো যে স্বামীজি যদি লোয়ার ইস্ট সাইডে উঠে আসেন তাহলে ভালো হয়। যা ঘটবার সবকিছু সেখানেই ঘটছিল, এবং যে কোনো কারণেই হোক শহরের সম্ভ্রান্ত এলাকায় তা ঘটেনি। শহরের নিম্ন অঞ্চলের লোকেদেরই স্বামীজিকে বেশি প্রয়োজন। সেখানেই স্বামীজির স্থান। তাকে অভ্যর্থনা করতে সেই অঞ্চল নিজেকে প্রস্তুত করেছিল। সেই অঞ্চল ছিল যথার্থ প্রাণবন্ত। সেখানেই বয়ে চলেছিল প্রাণশক্তির প্রসবন। প্রভুপাদ একবার যখন বাইরে বেরিয়েছিলেন তখন তার 307 নম্বর ঘরের দরজা ভেঙে কেউ তার টাইপরাইটার এবং টেপ রেকর্ডারটি চুরি করে নিয়ে যায়। তিনি ফিরে এলে বাড়ির দারোয়ান তাকে সেই চুরির সংবাদ দেয়। কোনো চোর এসে জানলার কাঁচ ভেঙে ঘরে ঢুকে জিনিসপত্র চুরি করে পালিয়ে গেছে। তার কথা শুনে প্রভুপাদ নিঃসন্দেহে বুঝেছিলেন যে সেই দারোয়ানটি হচ্ছে আসল চোর। সেই সম্বন্ধে অবশ্য তার কাছে কোনো প্রমাণ ছিল না, কাজেই ব্যথিত হৃদয়ে তিনি সেই ক্ষতি স্বীকার করে নিয়েছিলেন। 307 নম্বর ঘরে ঢোকার কোনো উৎসাহ আর প্রভুপাদের রইল না। সেই বাড়ির দারোয়ান যে আবার চুরি করবে না তার কোনো নিশ্চয়তা ছিল না। হার্ভে কোহেন এবং বিল এপস্টাইন তাকে শহরের নিম্ন অঞ্চলে উঠে যেতে উপদেশ দিয়েছিল। তারা তাকে আশ্বাস দিয়েছিল যে সেখানে তিনি অনেক উৎসাহী যুবক পাবেন যারা তাকে অনুসরণ করবে। এই আমন্ত্রণটি তার কাছে খুবই আকর্ষণীয় বলে মনে হয়েছিল। হার্ভে ঠিক করেছিল যে সে নিউ ইয়র্ক ছেড়ে ক্যালিফোর্নিয়ায় চলে যাবে। যাওয়ার আগে সে তার চিলেকোঠার ঘরটি প্রভুপাদকে দিয়েছিল। সেই ঘরে ডেভিড অ্যালেন নামে আরও একটি ছেলে ছিল। প্রভুপাদ যখন 72nd স্ট্রিটে আবাস ছাড়বার আয়োজন করছিলেন তখন তার পরিচিত একজন ইলেকট্রিক মিস্ত্রি যে সেই বাড়িটিতে কাজ করত সে তাকে সাবধান করে দিয়ে বলেছিল যে বাউরি কোনো ভদ্রলোকের থাকবার যোগ্য জায়গা নয়। তা পৃথিবীর সবচাইতে জঘন্য জায়গা। 307 নম্বর ঘর থেকে প্রভুপাদের জিনিসপত্র চুরি হয়েছিল, কিন্তু তা বলে বাউরিতে উঠে যাওয়াটা সেই সমস্যার সমাধান নয়। তবুও ভক্তিবেদান্ত স্বামী নিরুৎসাহিত হননি। বাউরিতে একটি ছোট আলোর নিচে বসে প্রভুপাদ যখন কাজ করতেন তখন শহরের সেই অঞ্চলে শত শত অনাচ্ছাদিত আলোর নিচে কত শত আশ্রয়বিহীন ভবঘুরেরা বসে থাকত। তার রোজগার সেই সমস্ত সমাজ পরিত্যক্ত মানুষগুলির থেকে বেশি ছিল না। নির্দিষ্ট কোনো আশ্রয়ের নিরাপত্তাও তাদের থেকে বেশি ছিল না, কিন্তু তাহলেও তার চেতনা ছিল তাদের থেকে সম্পূর্ণ ভিন্ন। তার ভক্তিবেদান্ত ভাষ্য সমন্বিত শ্রীমদ্ ভগবতের ইংরাজি অনুবাদ করে তিনি সমস্ত জগৎকে সবচেয়ে উন্নত তত্ত্বদর্শন উপহার দিচ্ছিলেন।
রিভারসাইড ড্রাইভের সম্ভ্রান্ত অ্যাপার্টমেন্ট বাড়ির 14 তলাতেই হোক বা বাউরির এক জরাজীর্ণ ছাদের ঘরেই হোক, যেখানেই তিনি ছিলেন, তার একমাত্র কর্তব্য ছিল পৃথিবীর সমস্ত মনুষ্য সমাজের পরম প্রয়োজন হিসাবে কৃষ্ণ ভাবনার অমৃত বিতরণ করা। তিনি অনুবাদের কাজ করে এবং নিউ ইয়র্ক শহরে শ্রীকৃষ্ণের মন্দির প্রতিষ্ঠা করার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছিলেন। তার চেতনা সমস্ত বিশ্ব জুড়ে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রসারের সাধনায় মগ্ন ছিল। তিনি তার নিজের আশ্রয়ের জন্য পারিপার্শ্বিক অবস্থার উপর নির্ভর করে থাকেননি। তার আশ্রয় ইট আর কাঠের তৈরি একটি ঘর ছিল না। সর্ব অবস্থাতেই তার আশ্রয় ছিল শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্ম। শহরের উত্তর অঞ্চলের বন্ধুদের প্রভুপাদ যেমন বলতেন, সব জায়গাতেই আমার ঘর, আর শ্রীকৃষ্ণের আশ্রয় যদি না থাকতো তাহলে সমস্ত জগৎটাকেই তার কাছে আশ্রয়শূন্য বলে মনে হতো। বাড়ির ছাদের উপরের ঘরটায় স্বামীজি উঠে আসার কথা ছড়িয়ে পড়েছিল। সেটি অবশ্য বিশেষভাবে হয়েছিল প্যারাডক্স রেস্টুরেন্টের মুখে মুখে প্রচারের মাধ্যমে। ফলে সন্ধেবেলায় তার সঙ্গে কীর্তন করার জন্য অনেকে আসতে শুরু করলো। তার মধুর সুরে কীর্তন বাউরিতে খুব জনপ্রিয় হয়ে উঠেছিল। তার কারণ, স্বামীজির নতুন অনুগামীরা অধিকাংশই ছিল স্থানীয় সঙ্গীতজ্ঞ এবং শিল্পী, যারা দার্শনিক তত্ত্ব অপেক্ষা এই দিব্য সঙ্গীতেই বেশি সাড়া দিত। প্রতিদিন সকালে তিনি শ্রীমদ্ ভগবত পাঠ করতেন এবং তাতে ডেভিড অ্যালেন, রবার্ট নেলসন এবং আরও কয়েকটি ছেলে আসত। কখনো কখনো তিনি কোনো উৎসাহী শিক্ষার্থীকে রান্না করতেও শেখাতেন। কোনো অনুসন্ধিৎসু আগন্তুক বা তার নতুন ঘরের অংশীদারি ডেভিড অ্যালেনের সঙ্গে আলোচনা করার জন্য তিনি প্রায় সবসময় প্রস্তুত ছিলেন। যদিও প্রভুপাদ এবং ডেভিড উভয়েরই থাকবার জন্য সেই প্রশস্ত ঘরটায় নির্দিষ্ট এলাকা নির্ধারিত ছিল, কিন্তু অচিরেই সমস্ত জায়গাটি প্রভুপাদের প্রচার কার্যে ব্যবহৃত হতে লাগলো। প্রভুপাদ এবং ডেভিডের সম্পর্কটি বেশ ঘনিষ্ঠ হয়ে উঠেছিল এবং প্রথমে প্রভুপাদ মনে করেছিলেন যে ডেভিডকে হয়তো একদিন তিনি শিষ্যত্বে বরণ করবেন। শহরের উত্তর অঞ্চলে থাকার সময় যেমন তিনি সোম, বুধ আর শুক্রবার সন্ধ্যায় পাঠ করতেন, বাউরিতেও তিনি সেইভাবে পাঠ করতে লাগলেন। তার নতুন আবাসটি তার পরিচিত অধিকাংশ লোকের পক্ষেই একটু দূরে হয়ে গিয়েছিল। তাছাড়া এই অঞ্চলটি ছিল বাউরি শহরের সবচাইতে খারাপ জায়গা। শহরের সম্ভ্রান্ত লোকেরা সচরাচর সেখানে যেত না। প্রভুপাদের বাড়ির দোরগোড়ায় একদল গৃহহীন ভবঘুরের দল পথ জুড়ে ঘুমিয়ে থাকত, আর চারতলা সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে অতিথিদের কখনো কখনো 6-7 জন ঘুমন্ত ভবঘুরেকে ডিঙিয়ে যেতে হতো। কিন্তু সেই অভিজ্ঞতাটি ছিল সম্পূর্ণ অভিনব। একদল প্রগতিশীল আমেরিকান যুবক যুবতীর সঙ্গে স্বামীজির কীর্তনে যোগদান করাটি ছিল একটি অপূর্ব অভিজ্ঞতা। সেই ঘরের আলোটি ছিল নিষ্প্রভ। প্রভুপাদ ধূপ জ্বালাতেন। আবছা আলো এবং ধূপের ধোঁয়ায় সেই ঘরটিকে একটি স্বপ্নের মতো মনে হতো। সমস্ত ঘরটি একটি সুন্দর গন্ধে ভরে থাকত, আর প্রভুপাদের কণ্ঠে কীর্তনের মধুর সুর একটি স্বর্গীয় পরিবেশ সৃষ্টি করত। অনেক কৌতূহলী মানুষ সেখানে কি হচ্ছে তা দেখার জন্য যেত। সেই অঞ্চলে প্রভুপাদের প্রায় সমস্ত বন্ধুরাই ছিল সঙ্গীতজ্ঞ অথবা সঙ্গীতজ্ঞদের বন্ধু। তারা সকলেই ছিল সঙ্গীতের অনুরাগী। সঙ্গীত, মাদকদ্রব্য, মেয়ে মানুষ এবং তথাকথিত ধ্যান, এইসব নিয়ে ছিল তাদের জীবন। প্রভুপাদের দেওয়া হরে কৃষ্ণ মহামন্ত্র যেহেতু সঙ্গীতময় এবং ধ্যান গম্ভীর, তাই তারা স্বাভাবিকভাবেই আকৃষ্ট হয়েছিল। বাউরির সেই জনসমাবেশে সুরই ছিল প্রাণ, প্রাণই ছিল সুর, যেন সঙ্গীত ও ধ্যানের সমন্বয়। প্রভুপাদের কাছে ভগবানের নামবিহীন সঙ্গীত ধ্যান নয়, তা হলো ইন্দ্রিয় তৃপ্তি বা বড়জোর এক ধরনের মন গড়া নির্বিশেষ ধ্যান। কিন্তু তার কীর্তনে যে তারা বাদ্যযন্ত্র বাজাবার জন্য, ভগবানের নাম উচ্চারণ করার জন্য এবং তার কথা শোনবার জন্য আসত, তাতে প্রভুপাদ খুশি হতেন। কেউ কেউ সারা রাত ধরে কোথাও বাজনা বাজিয়ে সকালে স্বামীজির সঙ্গে কীর্তন করার জন্য আসত। সুরের প্রতি তাদের যে আসক্তি, প্রভুপাদ তা থেকে তাদের নিরস্ত করবার চেষ্টা করেননি, বরং তিনি তাদের হৃদয়ে বিনায় ঝঙ্কার তুলেছিলেন। শ্রীকৃষ্ণের বাঁশির সুরে তাদের আকুল করে তুলতেন। বেদে বলা হয়েছে যে শব্দই হচ্ছে জড় সৃষ্টির প্রথম উপাদান। শব্দের উৎস হচ্ছেন ভগবান এবং ভগবান হচ্ছেন শাশ্বত সনাতন পরম পুরুষ শ্রীকৃষ্ণ। ভগবানের সবিশেষ দিব্য নাম যাতে সকলে কীর্তন করে, প্রভুপাদ তার উপরে খুব জোর দিতেন। প্রাচ্য এবং পাশ্চাত্য, আধুনিক বা শাস্ত্রীয় যে সুরেই তা গাওয়া হোক না কেন, তাতে কিছু যায় আসে না, যদি তারা সেই সঙ্গে ভগবানের নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করে।
প্রভুপাদ যেখানে থাকতেন এবং হেঁটে বেড়াতেন সেই অঞ্চলটি খুব খারাপ হলেও তাকে বিশেষ কেউ উত্ত্যক্ত করেনি। প্রায়ই তিনি দেখতেন যে বাউরির কয়েকটি মাতাল তার দোরগোড়ায় অচেতন হয়ে পড়ে আছে অথবা ঘুমিয়ে আছে, কাজেই তাকে তাদের ডিঙিয়ে যেতে হতো। কখনো কখনো কোনো মাতাল টাল সামলাতে না পেরে টলটে টলটে তার গায়ে এসে পড়তো। কখনো আবার কোনো গৃহহীন ভবঘুরে বিড়বিড় করে অবদ্ধ ভাষায় কিছু বলতো এবং তার দিকে তাকিয়ে হাসতো। যারা একটু প্রকৃতিস্থ তারা উঠে দাঁড়িয়ে তার প্রতি সম্ভ্রম প্রদর্শন করত। 94 নম্বর বাউরি থেকে বেরোবার সময় বা ঢুকবার সময় তারা সসম্ভ্রমে তার জন্য রাস্তা ছেড়ে দিত। তাদের এই ভদ্র আচরণে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি তাদের মাঝখান দিয়ে হেঁটে যেতেন। প্রভুপাদের একটি ছবি। তিনি আসন করে বসে আছেন, তার পেছনে একটি সেলফে টবে রাখা কতগুলো গাছ, গায়ে তার সাদা রঙের একটি চাদর। প্রভুপাদকে দেখতে খুব গম্ভীর বলে মনে হয়, যেন একটু বিষণ্ণ। জুন মাসের ভিলেজ ভয়েস নামে একটি পত্রিকায় এই ছবিটি সহ একটি প্রবন্ধ বেরোয়। সেই প্রবন্ধে বলা হয়েছিল, এসি ভক্তিবেদান্ত স্বামী এবং তার আমেরিকান শিষ্যবৃন্দের বৈষম্যের মাধ্যমে অতীন্দ্রিয় পাশ্চাত্যের সঙ্গে ব্যবহারিক প্রাচ্যের মিলন মূর্ত হয়ে উঠেছে। 70 বছর বয়স্ক সংস্কৃতি সম্পন্ন উচ্চশিক্ষিত স্বামীজি এই দেশে 1 বছর ধরে শান্তি, সৌহার্দ্য এবং ভগবানের সান্নিধ্য সম্বন্ধে উপদেশ দিচ্ছেন এবং বিশেষ করে আমেরিকায় তার মঠ প্রতিষ্ঠা করবার জন্য অর্থ সংগ্রহ করছেন। তার শিক্ষার মতো স্বামীজি নিজেও অত্যন্ত সংবেদনশীল এবং সুস্পষ্ট। তার মুখ্য শিক্ষানীতি হচ্ছে যে মানুষ ভগবানের দিব্য নাম কীর্তন করার মাধ্যমে তার কাছে ফিরে যেতে পারে। স্বামীজি যদিও আমেরিকায় এসেছেন ভগবত বিমুখ জড় সভ্যতারূপী ব্যাধির মূল কারণটি উৎপাটন করতে, কিন্তু তিনি বলেন যে সেই ব্যাধিটি ভারতবর্ষকেও ইতিমধ্যে আক্রমণ করছে। কার্যত তিনি একজন বাস্তববাদী মানুষ। পৃথিবীর কোথাও যদি টাকা দিয়ে মন্দির তৈরি করা যায় সেটি হচ্ছে এইখানে। স্বামীজি আমেরিকাতে একটি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠা করার প্রয়াসী, যার দ্বার সকলের জন্যই খোলা থাকবে, এমনকি মহিলাদের জন্য। এই প্রবন্ধটি লিখেছিলেন হাওয়ার্ড স্মিথ। তিনি স্বামীজি সম্বন্ধে প্রথম শোনেন তার পরিচিত একজন যখন তাকে ফোন করে জানায় যে একজন কৌতূহলোদ্দীপক ভারতীয় মহাত্মা বাউরিতে একটি ছাদের ঘরে বাস করছেন। হাওয়ার্ডের পরিচিত মানুষটি তাকে বলেছিলেন, যে কোনো সময় তুমি সেখানে যেতে পারো, সব সময় তিনি সেখানে থাকেন। আমি জানি যে তাকে দেখে তুমি মুগ্ধ হবে। আমার বিশ্বাস তিনি একটি বড় রকমের ধর্ম আন্দোলন শুরু করতে যাচ্ছেন। হাওয়ার্ড স্মিথ। তাই আমি সেখানে গেলাম এবং সোজা উপরতলায় সেই ভীতিজনক শিল্পীর আস্তানায় গিয়ে পৌঁছলাম। ঘরের পেছন দিকে একটা ছোট্ট পর্দা দেখতে পেলাম, একটি ভারতীয় মাদ্রাজি ধরনের পর্দা, এবং আমি ঠিক করলাম যে সেই জায়গাটি একটু উঁকি মেরে দেখব। দেখলাম গৈরিক বসন পরিহিত স্বামী ভক্তিবেদান্ত সেখানে আসন করে বসে আছেন। তার নাকে এবং কপালে তিলক কাটা, হাতে একটি জপমালার থলি। তাকে দেখে মনে হলো যে তিনি যথার্থ বাস্তবধর্মী। মনে হলো যেন সহজেই তার সান্নিধ্যে আসা যায়। আমি বললাম হ্যালো, এবং তিনি আমার দিকে তাকালেন। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি স্বামী ভক্তিবেদান্ত? তিনি বললেন হ্যাঁ। আমি বললাম, আমার নাম হাওয়ার্ড স্মিথ। তারপরে আমরা বসে কথা বলতে লাগলাম এবং সেই প্রথম থেকেই তাকে আমার খুব ভালো লাগলো। অনেক স্বামীজির সঙ্গেই আমার পরিচয় হয়েছিল, কিন্তু তাদের কাউকে আমার তেমন ভালো লাগেনি। তাদের সকলকে এক পর্যায়ভুক্ত করে এরাই ভারতের সমস্ত স্বামীজি সম্প্রদায় বলাটি ঠিক হবে বলে আমি মনে করি না। তিনি ছিলেন অত্যন্ত সরল এবং সেটিই আমার সবচেয়ে ভালো লেগেছিল। তার সান্নিধ্যে এসে আমি স্বাচ্ছন্দ্য বোধ করেছিলাম। তাকে খুব মন খোলা এবং সৎ বলে মনে হয়েছিল। মাঝে মাঝে তিনি নানা বিষয়ে আমার উপদেশ পর্যন্ত চাইছিলেন। এই দেশে তিনি ছিলেন নবাগত। আমার তখনই মনে হয়েছিল যে তার পরিকল্পনাগুলি এই দেশে ফলপ্রসূ হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, কারণ তাকে খুব কাজের মানুষ বলে মনে হলো। তার চিন্তা আকাশ কুসুমের মতো নয়। কথায় কথায় তিনি অতীন্দ্রিয়বাদের বুলি আওড়ান না। তার অন্তর্চেতনা যে সেই অতীন্দ্রিয় জগতে বিরাজ করছে তা সহজেই অনুমান করতে পারা যায়, কিন্তু সাধারণ আলোচনার সময় তিনি সেটি ফলাও করে প্রকাশ করছিলেন না। তারপর তিনি বললেন, লোকমুখে তিনি শুনেছেন যে ভয়েস পত্রিকায় তার সম্বন্ধে লেখা বেরোলে খুব ভালো হবে।
কারণ মূলত তিনি যে বিষয়ে প্রচার করছেন সেই বিষয়ে তারা আগ্রহী এবং উৎসাহী, তাদের কাছে এটি পৌঁছে যাবে। আমি বললাম, তার সেই ধারণাটি খুব ঠিক বলেই আমার মনে হয়। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন ভারতীয় সংস্কৃতি সম্বন্ধে আমি কোনো বই পড়েছি কিনা বা কিছু জানি কিনা। তার উত্তরে বললাম, না, আমি সত্যিই কিছু পড়িনি বা জানি না। আমি আরও কিছুক্ষণ তার সাথে কথা বললাম। তিনি আমাকে কয়েকটি বই দেখিয়ে বললেন যে বইগুলি তিনি ভারতে ইংরাজিতে অনুবাদ করেছেন। পরে বইগুলি আমার হাতে দিয়ে বললেন, ভারতীয় সংস্কৃতির পটভূমি হিসাবে আপনি যদি আরও গভীরভাবে জানতে চান তাহলে এই বইগুলি পড়ুন। আমার কাছে এটি স্পষ্টভাবে প্রতীয়মান হলো যে আমি যে লোকটির সঙ্গে কথা বলছি তিনি এখনই বলে বসবেন না যে তিনি ভগবানের দর্শন পেয়েছেন এবং সেই কথা এখন তিনি সকলের কাছে প্রচার করবেন। তার সঙ্গে আলাপ করে আমি বুঝতে পারলাম যে তিনি খুব শিক্ষিত, প্রকৃতপক্ষে আমার চেয়ে অনেক বেশি শিক্ষিত, আর তার বিনয় এবং নম্র ভাব আমাকে মুগ্ধ করেছিল। সোজা কথায় বলতে গেলে তাকে আমার খুব ভালো লেগেছিল। আমি যা জানতে চেয়েছিলাম, তার গৈরিক বসন পরার তাৎপর্য, তার কপালে তিলক, তার জপমালার থলি, সবই তিনি বিশ্লেষণ করলেন। আর তার সেই ব্যাখ্যা আমার খুব ভালো লেগেছিল। সবকিছুরই একটি ব্যবহারিক তাৎপর্য ছিল। তারপর তিনি পৃথিবীর সমস্ত জায়গায় মন্দির প্রতিষ্ঠা করার কথা বলেছিলেন অনেক কিছু করণীয় আছে, তবে আমি খুব ধৈর্যশীল। ভয়েস পত্রিকার প্রবন্ধটিতে তার আমেরিকার মঠ বলে যে উল্লেখ করা হয়েছিল তার প্রতিষ্ঠা সম্বন্ধে প্রভুপাদের অনেক আশা ছিল। তার ভাষণ এবং কীর্তন খুব প্রাণবন্ত ছিল এবং সংখ্যায় তেমন বেশি না হলেও একদল নিয়মিত শ্রোতা তিনি পাচ্ছিলেন। কিন্তু ভারতবর্ষ থেকে কোনো রকম সাহায্য পাওয়ার আর কোনো আশা ছিল না। তিনি সুমতি মোরারজি, তার গুরুভ্রাতা এবং ভারত সরকারকে চিঠি লিখে যাচ্ছিলেন, কিন্তু তাদের উত্তর উৎসাহব্যঞ্জক ছিল না। আমেরিকার বুকে কৃষ্ণ ভাবনামৃতের প্রতিষ্ঠা যদি কোনোদিনও সম্ভব হয় তাহলে তা ভারত সরকার এবং বিত্তশালী ভারতীয়দের অর্থ সাহায্য ছাড়াই করতে হবে। এমনকি একটি ভারতীয় ব্রহ্মচারীও তার সঙ্গে যোগ দিয়ে তার সাথে কাজে সাহায্য করবে না। শ্রীকৃষ্ণ তার অভীষ্ট পরিকল্পনা প্রভুপাদের কাছে বিভিন্নভাবে উদ্ঘাটিত করেছিলেন। যখন সিংহানিয়ার কাছ থেকে অর্থ সাহায্যে সব রকম আশা নির্মূল হয়ে গেল, তখন প্রভুপাদ তার সমস্ত শক্তি বাউরিতে তার ছাদের ঘরে যে সমস্ত যুবক যুবতী আসে তাদের উপর পুঞ্জীভূত করলেন। তিনি সুমতি মোরারজিকে লিখলেন, আমি এখন আমার স্থানীয় বন্ধু বান্ধব এবং আমার প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তিদের নিয়ে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইনকর্পোরেটেড নামক একটি সংস্থা প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। তার সমস্ত বন্ধু বান্ধব এবং তার প্রতি শ্রদ্ধাশীল সকলের মধ্যে প্রভুপাদ তার ঘরের বাসিন্দা ডেভিড অ্যালানকে বেছে নিয়ে তার উপর সবচেয়ে বেশি মনোযোগ এবং প্রশিক্ষণ দিচ্ছিলেন। তিনি মনে করতেন যে তিনি ডেভিডকে একটি বিশেষ সুযোগ দিচ্ছেন আমেরিকায় প্রথম সত্যিকারের বৈষ্ণব হওয়ার সম্মান পাওয়ার জন্য। প্রভুপাদ ঠিক করেছিলেন যে অবশেষে যখন তিনি ভারতবর্ষে ফিরে যাবেন তখন ডেভিডকে সঙ্গে করে বৃন্দাবনে নিয়ে যাবেন। সেখানে তাকে মন্দিরের পূজা করার পদ্ধতি দেখাবেন এবং ভবিষ্যতে পাশ্চাত্য জগতে ধর্মপ্রচার করার শিক্ষা দেবেন। একদিন প্রভুপাদ তার বক্তৃতার সময় বললেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে মাঝে মাঝে আমাদের মিস্টার ডেভিড বলে, স্বামীজি, আমি এখনই আমার পারমার্থিক জীবনের উন্নতি সাধন করতে চাই। ডেভিডের উৎকণ্ঠিত স্বরের অনুকরণ করতে গিয়ে প্রভুপাদ হেসে ফেললেন। আমি তাকে বলি, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, এটি হবে, নিশ্চয়ই হবে। তুমি যখন তা প্রাণ ভরে চাইছো ভগবান নিশ্চয়ই তা তোমাকে দেবেন। তিনি তো তোমার হৃদয়েই রয়েছেন। তিনি কেবল দেখছেন তুমি কতটা ঐকান্তিকভাবে তার প্রতি অনুরক্ত হয়েছো। তারপর তিনি তোমার পারমার্থিক জীবনের উন্নতি সাধন করার জন্য সমস্ত সুযোগ সুবিধা দেবেন। প্রথম দিকে স্বামীজি এবং ডেভিড সেই বড় হলঘরটায় শান্তিতে একত্রে বাস করছিলেন। স্বামীজি একাগ্র মনে তার পার্টিশনের ওপাশে কাজ করে যেতেন আর ডেভিড ঘরের উন্মুক্ত প্রশস্ত বাকি অংশটিতে বিচরণ করে বেড়াতো। ডেভিড কখনো গাঁজা, এলএসডি এবং অ্যামফেটামাইন্স এর নেশা চালিয়ে যাচ্ছিল, আর প্রভুপাদের তা বরদাস্ত করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তিনি ডেভিডকে অনেকবার বলেছিলেন যে মাদকদ্রব্য এবং নেশার ঘোরে অলীক স্বপ্ন দর্শন তার পারমার্থিক জীবনে কোনো সাহায্য করবে না, কিন্তু ডেভিড প্রভুপাদের আবেদন সত্ত্বেও তার নেশা ছাড়তে পারেনি।
এক এক সময় তাকে দেখে খুব বিচলিত মনে হতো। এইভাবে সে স্বামীজির কাছ থেকে দূরে সরে যাচ্ছিল। প্রভুপাদের পরিকল্পনা ছিল ছাদের সেই ঘরটিকে মন্দির হিসাবে ব্যবহার করা, সেটিকে নিউ ইয়র্কে প্রথম রাধাকৃষ্ণের মন্দিরে রূপান্তরিত করা, এবং সেই উদ্দেশ্য সাধনে তিনি ডেভিডের সহযোগিতা কামনা করতেন। সেই অঞ্চলটি যদিও ছিল পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গা, তবুও এই বাউরিতেই জয়পুর বা বৃন্দাবনে রাখা রাধাকৃষ্ণের বিগ্রহ নিয়ে এসে প্রতিষ্ঠা করে তাদের পূজা শুরু করার পরিকল্পনা প্রভুপাদ মাঝে মাঝে ব্যক্ত করতেন। তিনি ভেবেছিলেন ডেভিড হয়তো সাহায্য করতে পারবে। বস্তুত তারা তো একই ঘরের বাসিন্দা, সুতরাং ডেভিডের সহযোগিতা না করার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু আগে তার বদ অভ্যাসগুলিকে তাকে ছাড়াতে হবে। প্রভুপাদ ডেভিডকে সাহায্য করবার চেষ্টা করেছিলেন, কিন্তু ডেভিডের অবস্থা তখন খুবই শোচনীয়। সে সর্বনাশের পথে এগিয়ে চলেছিল। সেই সঙ্গে ছাদের উপরে সেই ঘরটিকে নিয়ে প্রভুপাদের সমস্ত পরিকল্পনাও ধূলিসাৎ হতে চলেছিল। যখন মাদকদ্রব্যে নেশাগ্রস্ত থাকতো না, তখনও সে মাঝে মাঝে ঘরের মধ্যে উত্তেজিত হয়ে পায়চারি করত, আর অন্যান্য সময় তাকে গভীর চিন্তামগ্ন বলে মনে হতো। একদিন এলএসডি নেশা করে সে সম্পূর্ণ পাগল হয়ে গেল। কার্ল ইয়ারগেন্সের ভাষায় সে সম্পূর্ণভাবে উন্মাদ হয়ে গেল, আর স্বামীজিকে একটি বদ্ধ পাগলের সঙ্গে বোঝাপড়া করতে হলো। ঘটনাচক্র এই দিকেই গড়াচ্ছিল। সে ছিল একটি পাগল ছেলে, যে সবসময় অত্যধিক মাত্রায় নেশা করত, কিন্তু তার প্রকৃত উন্মত্ততা হঠাৎ একদিন প্রকট হয়ে পড়ল। স্বামীজি সেদিন প্রশান্ত মনে তার টাইপরাইটারে টাইপ করছিলেন। তখন হঠাৎ ডেভিড সম্পূর্ণ বেসামাল হয়ে পড়ল। সে বিলাপ করতে করতে ঘরের চারিদিকে ঘুরে বেড়াতে লাগলো। চিৎকার করতে করতে, গর্জন করতে করতে ঘরের চারিদিকে ছুটোছুটি করতে লাগলো। তারপর সে স্বামীজির কাছে গিয়ে উপস্থিত হলো। স্বামীজি হঠাৎ দেখলেন যে তার সামনে যে দাঁড়িয়ে আছে সে ডেভিড নয়। শান্তশিষ্ট যে ডেভিডকে তিনি ভারতে নিয়ে গিয়ে বৃন্দাবনের ব্রাহ্মণদের দেখাতে চেয়েছিলেন, সেই ডেভিড নয়। এ একজন নেশাগ্রস্ত উন্মত্ত মানুষ, যার চোখগুলো বন্য পশুর মতো হিংস্র হয়ে উঠেছে। প্রভুপাদ তার সঙ্গে কথা বলার চেষ্টা করলেন। তোমার কি হয়েছে? কিন্তু ডেভিডের কিছুই বলার ছিল না। তাদের মধ্যে বিশেষ কোনো বিসম্বাদ ছিল না। এটি কেবল তার উন্মত্ততা। প্রভুপাদ দ্রুত গতিতে চারতলা সিঁড়ি দিয়ে নিচে নেমে এলেন। তার জিনিসপত্রগুলি বেঁধে নিয়ে যাবার জন্য তিনি থামলেন না, বা তিনি কোথায় যাবেন, সেখানে কি আবার ফিরে আসবেন, সেটি পর্যন্ত বিচার করলেন না। কোনো কিছু বিবেচনা করার সময় তো ছিল না। তিনি মনে প্রচণ্ড এক ধাক্কা খেয়েছিলেন। এখন তিনি ডেভিডের উন্মত্ততার গণ্ডি পেরিয়ে চলে যাবার জন্য ব্যস্ত হয়ে উঠলেন। যে সমস্ত গৃহহীন লোকগুলো তার দরজার সামনে বসে থাকতো, তারা তেমনই সেখানে বসেছিল, এবং তাদের চিরাচরিত ভদ্রতার অতিশয্য প্রদর্শন করে তারা তার যাওয়ার রাস্তা করে দিল। এই প্রৌঢ় স্বামীজির যাওয়া আসা, আর বাজার করতে যাওয়া, বাজার থেকে ফিরে আসা, এইসব দেখতে তারা অভ্যস্ত। তারা কোনো সময়ই তাকে ত্যক্ত বিরক্ত করতো না। কিন্তু আজ তিনি বাজার করতে যাচ্ছিলেন না। তিনি কোথায় যাচ্ছিলেন তা তিনি নিজেও জানতেন না। তিনি কোথায় যাবেন তা না জেনেই তিনি রাস্তায় নেমে এসেছিলেন। তিনি যে সেই ছাদের ঘরটিতে ফিরে যাবেন না তা নিশ্চিত। কিন্তু এখন তিনি কোথায় যাবেন? পায়রা ঝাঁক এক ছাদ থেকে আর এক ছাদে উড়ে যাচ্ছে। ঘর ঘর শব্দ করতে করতে যানবাহনের স্রোত চলছে, আর নিত্য বিরাজমান গৃহহীন ভবঘুরের দল সস্তা দামের বিষাক্ত মদ খেয়ে মাতাল হয়ে ঘুরে বেড়াচ্ছে। প্রভুপাদের বাসগৃহটি হঠাৎ একটি উন্মত্ত বিভীষিকায় পর্যবসিত হলো, আর তার সদর দরজার বাইরের রাস্তাটিও ছিল তেমনই নারকীয় ভয়ঙ্কর স্থান। তিনি অন্তরে একটি বড় আঘাত পেলেন। এই অবস্থায় তিনি ডক্টর মিশ্রের বাড়িতে ফোন করতে পারতেন। তিনি হয়তো তাকে আশ্রয় দিতেন, কিন্তু তার জীবনে সেই অধ্যায় তো তিনি সমাপ্ত করে এসেছেন, এবং তার থেকে আরও ভালো একটি অধ্যায়ে তিনি পৌঁছেছিলেন। তার নিজের ক্লাস ছিল, সেখানে অল্প বয়সী ছেলে মেয়েরা ভগবানের কথা শুনত, ভগবানের নাম কীর্তন করতে আসতো। তার সবই কি এখন শেষ হয়ে গেল? আমেরিকায় 9 মাস অবস্থান করার পর অবশেষে তিনি তার প্রচার এবং কীর্তনে খুব সুন্দর সাড়া পাচ্ছিলেন। এখন তিনি তা একেবারে ছেড়ে দিতে পারেন না। শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী মহারাজ, যাকে একজন প্রখ্যাত পণ্ডিত এবং ভক্তরূপে বৃন্দাবনের সকলে চিনত ও সম্মান করত, যিনি ভারতের উপরাষ্ট্রপতি এবং বহু প্রখ্যাত মানুষদের সঙ্গে যে কোনো সময় দেখা করার নিমন্ত্রণ পেতেন, তার কাছে আজ হঠাৎ এই সত্যটি স্পষ্ট হয়ে উঠল যে মার্কিন যুক্তরাষ্ট্রে তার মর্যাদা সম্পন্ন একটি বন্ধুও নেই। হঠাৎ তিনি রাস্তায় ছন্নছাড়া লোকগুলির মতোই যেন আশ্রয়হীন হয়ে পড়লেন। প্রকৃতপক্ষে তাদের অনেকেরই
অন্তত ঘুমোবার একটু জায়গা ছিল। সেদিক দিয়ে তারা তার চেয়ে অনেক নিশ্চিন্ত ছিল। তারা অধঃপতিত হলেও তাদের স্থায়িত্ব ছিল, তাদের মাথা গোঁজার জায়গা ছিল। খুব দরকারি কোনো কাজে বেরোনো, যেমন সরাসরি দোকান বাজারে গিয়ে কেনাকাটা করে বাড়ি ফিরে আসা, এছাড়া বাউরির পথে ঘাটে যাওয়া মানে নরকীয় হট্টগোলের মধ্যে বেরোনো। এমন জায়গা নয় যেখানে দুদণ্ড দাঁড়িয়ে চিন্তা করা যায় কোন অঞ্চলে বাসা নিলে ভালো হয় বা কোন বন্ধুর বাড়ি যাওয়া যায়। আজকের অবস্থা এমন নয় যে তিনি যেন চীনে পট্টিতে বাজার করতে যাচ্ছেন বা একটু হেঁটে বেরিয়ে আসতে চাইছেন এবং শীঘ্রই নিজের চিলেকোঠার আশ্রয়টিতে ফিরে আসবেন। এই ঘরের আশ্রয়টিতে ফেরার পথই যখন বন্ধ, তখন তার আর কোথাও যাওয়ার কোনো স্থান নেই। জয় জয় শ্রীল প্রভুপাদ কি জয়। অংশটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণা হরি বল। ধন্যবাদ।